ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। এদেশের ৮ থেকে ৮০ তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপণ লড়েছিলেন এই বঙ্গসন্তান। সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে হয়। তার পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। মেধাবী ছাত্র সুভাষ কটকের রাভেনশন কলেজিয়েট স্কুল থেকে প্রথমে ম্যাট্রিক পাশ করেন। ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। এরপর কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে বিদ্রোহ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে বিলেত গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন সুভাষচন্দ্র বসু। সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশে ফিরে এসেছিলেন সুভাষচন্দ্র বসু, কিন্তু ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ করলেন না তিনি। চাকরির বদলে বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। অল্প দিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন। দুবার কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন তিনি। এরপর একবার কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। ইংরেজ সরকার তাকে বাড়িতে নজরবন্দি করে রেখেছিলেন, তবে ঠিক সময়ে ছদ্মবেশ ধরে পালিয়ে যান তিনি। তখন সালটা ছিল 1941। প্রথমে জার্মানিতে, সেখান থেকে পরে জাপানে চলে যান বঙ্গবীর। তরুণ সুভাষের রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তার হাত ধরেই সুভাষ প্রথম প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন। এমনকি দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবীও সুভাষকে খুবই স্নেহ করতেন এবং সুভাষ তাকে মা বলে ডাকতেন। রাজনীতিতে প্রবেশের কিছুদিনের মধ্যেই সুভাষ কংগ্রেস কমিটির প্রচার সচিবের পদ পান। মাঝে মধ্যে ইংল্যান্ডের যুবরাজের ভারতে আসার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তিনি জেলও খাটেন। আর কারামুক্তির পরই তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক হয়েছিলেন। পরবর্তীকালে চিত্তরঞ্জন দাস মেয়র থাকাকালীন সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসারে পদে নিযুক্ত হন। তার বক্তব্য ছিল, স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর সুভাষের ইংরেজদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হতে শুরু করে। ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে স্বাধীনতা যে পাওয়া যাবে না তা বুঝে গিয়েছিলেন সুভাষ। তাই তিনি মানুষের একজোট হওয়ার শক্তি এবং অস্ত্রবল জোগাড় করতে বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবেন। আর ঠিক সেই সময় তার সঙ্গে জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধীর মতবিরোধ হয়। 23শে জানুয়ারি ভারতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, কারণ এটি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী। আমরা যখন এই অনুষ্ঠানগুলি উদযাপন করি তখন আমরা নেতাজির অসাধারণ জীবন, তার সাহসী চেতনা এবং তার স্থায়ী পদচিহ্ন প্রতি শ্রদ্ধা জানাই। নেতাজির গল্প ভারতীয়দের অনুপ্রাণিত করে, তাদের সাহস, দৃঢ়তা এবং নিঃস্বার্থ ত্যাগের শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। নেতাজির জন্মদিনে আমরা যখন নেতাজিকে স্মরণ করি তখন আমরা তার প্রতিমূর্তি ধারণ করা মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করি এবং তার দৃষ্টিভঙ্গি, তার ত্যাগের যোগ্য একটি জাতি গঠনের জন্য প্রচেষ্টা করি। ভারত জুড়ে নেতাজি জয়ন্তী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং ওড়িশার মতো জায়গা যেখানে তাকে জাতীয় বীর হিসেবে সম্মানিত করা হয়। এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়, যার মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, দেশপ্রেমিক কুচকাওয়াজ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রবন্ধ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। কেউ কেউ মনে করেন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল, কিন্তু 2006 সালে মুখার্জি কমিশন প্রমাণ করেন ওই বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি। এছাড়াও জাপানের রেনেগোজে মন্দিরে রাখা চিত্তাভস্ম আসলে নাকি নেতাজির চিত্তাভস্ম নয়। তিনি অন্তর্হিত হলেও তার দৃপ্ত বক্তব্য আজও তরুণদের উদ্দীপ্ত করে। তার বিখ্যাত বাণী, তোমরা আমাকে রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বক্তব্যটি গোটা দেশের স্বাধীনতা অর্জন নিয়ে অন্যতম দৃপ্ত বাক্য। আজ তার জন্মদিনে তাকে অসংখ্য শ্রদ্ধার্ঘ্য জানাই। তার বাণী যেন আমরা জীবন দিয়ে সফল করে তুলতে পারি। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।